একটি শিশু ভূমিষ্ঠ হবার পর তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে মায়ের বুকের দুধ। আপনারা হয়তো জানেন, আবার অনেকে এটা জানেনও না, যে মায়ের বুকের দুধের গুণগত মান এবং পরিমাণ নির্ভর করে তার খাদ্যাভ্যাসের উপর। আজকের পর্বে আমরা আলোচনা করব একজন ব্রেস্ট ফিডিং মায়ের একেবারে সঠিক খাদ্যাভ্যাস বা ডায়েট কি হওয়া উচিত, কি ধরনের খাবার মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করে, কোন ধরনের খাবার এড়িয়ে চলা উচিত, দৈনন্দিন কত পরিমাণ ক্যালোরি এবং জল প্রয়োজন ব্রেস্ট ফিডিং মায়ের। আবার অনেক ব্রেস্ট ফিডিং মা জানতে চান এই ব্রেস্ট ফিডিং চলাকালীন ওজন কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। আজকের পর্বে এই সকল বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান জয়শ্রী বণিক। আমি ম্যাডামের কাছে যাব আপনাদের প্রশ্নগুলো নিয়ে। তার আগে বলি, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতি মুহূর্তে আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি আজকের পর্বে আমরা যেগুলো আলোচনা করব একজন ব্রেস্ট ফিডিং মাদার হিসেবে আপনি তাতে উপকৃত হবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট ইউতে। নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান জয়শ্রী বণিক। আমি 11 বছরের ওপরে হয়ে গেল আমি প্র্যাকটিস করছি এবং আমি যোধপুর পার্ক এবং নাগের বাজারে নার্সিংহোম, হেলথ কেয়ার সেন্টার নার্সিংহোম এবং যোধপুর পার্কে অশোক নার্সিংহোম এবং টু গেট ওয়েল ক্লিনিকের সাথে অ্যাসোসিয়েটেড। ম্যাডাম, শুরুতে আমরা যেটা নিয়ে আলোচনাটা শুরু করলাম, যে একজন ব্রেস্ট ফিডিং মায়ের জন্য ডায়েটটা কেন এত গুরুত্বপূর্ণ, আপনি শুরুতে সেটা বলুন, তারপরে আমরা একে একে আলোচনা করব ডায়েটে কি থাকবে কি থাকবে না বা কি খাওয়া উচিত। ডায়েটটা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্রেস্ট ফিডিং বা ল্যাকটেশন লেডির ক্ষেত্রে। অবশ্যই ডায়েটটা গুরুত্বপূর্ণ, কেননা তার জন্য এনার্জি লেভেল, মানে মায়ের এনার্জি লেভেলটাও ডিপেন্ড করে এই সঠিক খাবারের ওপরে, এবং একটা বাচ্চার মানে একটা বেবির যে গ্রোথ সেটাও নির্ভর করে। কেননা ব্রেস্ট ফিড যদি মিল্ক সিক্রেশন যদি ঠিকভাবে না হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার গ্রোথেও হ্যাম্পার হতে পারে। তো সেজন্য অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময় ম্যাডাম মায়ের শরীরে অতিরিক্ত বা বাড়তি ক্যালোরির প্রয়োজন কতটা, মানে কতটা ক্যালোরি তার প্রয়োজন হয় বলে আপনারা মনে করেন? একজন অ্যাডাল্টের খাবারের যে ইনটেক, আমরা ক্যালোরি রিকোয়ারমেন্ট যেটা থাকে সেটা তার হাইট, ওয়েট বা WH ওয়েস্ট হিপ রেশিও, এটার রেসপেক্টে আমরা সেট করি। এবার প্রত্যেকের ধরুন একই রকম হাইট ওয়েট, প্রত্যেক মায়ের তো হাইট ওয়েট একরকম থাকে না, তাও আমরা 1400 ক্যালোরিজ বা 1600 ক্যালোরিজ যদি সেডেন্টারি লাইফস্টাইল হয় সেভাবে আমরা দিয়ে থাকি। বাট ল্যাকটেশন লেডির ক্ষেত্রে এক্সট্রা ক্যালোরিজ দরকার হয়, আমরা সেটা 250 to 350 এক্সট্রা ক্যালোরিজ আমরা দিয়ে থাকি। বাট ওটা বুঝে আগে তার ক্লিনিক্যাল সিমটমস দেখে বা ব্লাড রিপোর্টস বা তার হাইট ওয়েট দেখে সেটা আমরা মোটামুটি 250 থেকে 300 কিলো ক্যালোরি পার ডে আমরা এক্সট্রা দিয়ে থাকি। এখানেই ম্যাডাম আমরা জানতে চাইবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন খাবারগুলো দুধের গুণগত মান এবং পরিমাণ বাড়াতে সাহায্য করে। প্রথমেই বলবো যে ব্যালেন্স ডায়েট অবশ্যই নেওয়া খুব দরকার। কিন্তু আপনি যেহেতু বললেন যে দুধের গুণগত মান, সেক্ষেত্রে হচ্ছে মেথি জল, রাত্রেবেলায় মেথি জলে ভিজিয়ে সেই মেথি যদি আমরা সকালবেলায় সেই জলটা খেতে পারি সেটা ভীষণ উপকার হয়, মানে মিল্ক সিক্রেশনে হেল্প করে। এবং কালো জিরে, যেটা আমরা রান্নায় ইউজ করি, সেই হচ্ছে বাড়িতেই ইজিলি অ্যাভেলেবেল। তো কালো জিরে যদি আমরা রোস্টেড করে খাই ভাতের সাথে বা যে কোনো সিরিয়ালসের সাথে, সেটাও ভীষণ উপকার করে। এবং হচ্ছে সাবুদানাও হেল্প করে, সাবুদানা মিল্ক সেক্রেশনে হেল্প করে। তো সাবুদানা জলের মধ্যে ফুটিয়ে সেটা বা যদি দুধের সাথে মিক্স করেও খাওয়া যেতে পারে। বাট অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তো শুধুমাত্র জলে ফুটিয়েও সে খেতে পারে, তাতে মিল্ক সিক্রেশনটা ভালো হয়। ম্যাডাম, আপনি একটা ব্যালেন্স ডায়েটের কথা বলছিলেন, যেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট বা ফ্যাটের পরিমাণ সঠিক পরিমাণে থাকতে হবে। তাহলে একজন ব্রেস্ট ফিডিং মাদার যিনি শিশুকে স্তন্যপান করাচ্ছেন, তার জন্য তাহলে সঠিক ডায়েটটা কি হওয়া উচিত, যাতে এই ব্যালেন্সটা তিনি মেনটেন করতে পারেন? সারাদিনে সকাল থেকে রাত অবধি 3টে মানে মেন মিল থাকবে। সেটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট যেন অ্যাডিকুয়েটলি থাকে, এবং কার্বোহাইড্রেট যেমন ভাত বা রুটি যেটাই থাকুক সেটার যেন অ্যাডিকুয়েট হয়, পরিমাণটা যেন সঠিক হয়। খুব বেশি খাওয়ারও দরকার নেই, আবার পরিমাণের অতিরিক্ত খাওয়ার দরকার নেই, আর পরিমাণ থেকে কম খাওয়ারও দরকার নেই। সঠিক পরিমাণে ভাত বা রুটি
বা যে কোনো সিরিয়ালস হোক না কেন, যদি কারোর রুটিতে গ্লুটেন প্রবলেম থাকে সেক্ষেত্রে জোয়ার বাজরা বা রাগি মিলেটস নেওয়া যেতে পারে। এবং তার সাথে মিল্ক প্রোডাক্ট যদি কিছু থাকে, দুধ ছানা, সেরকম ব্রেকফাস্ট কিছু নেওয়া যেতে পারে। এবং হচ্ছে ডিম যদি নেওয়া যেতে পারে, ডিমে যদি প্রবলেম না থাকে, তো এগুলো নেওয়া যেতে পারে। এবং পর্যাপ্ত পরিমাণের প্রোটিন রিচ খাবার, যেমন হচ্ছে মাছ, মাংস, ডিম হচ্ছে সবথেকে ভালো প্রোটিন আছে। তাছাড়া যদি কারোর প্রবলেম থাকে, কারোর অ্যালার্জি থাকে বা কিছু, সেক্ষেত্রে দুধ বা ডাল এ ধরনের কিছু, যদি দুধেও প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে দই, ছেনা, পনির এগুলো নেওয়া যেতে পারে। ম্যাডাম, আমরা কোন খাবারগুলো এই সময়টা অ্যাভয়েড করা উচিত বা এড়িয়ে যাওয়া উচিত সেই প্রসঙ্গটায় আসছি। তবে তার আগে আমাদের একটু জানতে হবে যে শরীরে একেবারে মানে জলের ভারসাম্য রাখার জন্য কতটা লিকুইড বা তরল জাতীয় খাবার কিংবা জল কতটা খাওয়া উচিত, এই সময়টা একটু বেশি জল খেতে হবে কিনা সেটা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, এই সময় বডিকে ঠিকভাবে হাইড্রেটেড রাখাটা খুব দরকার। সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল, 3-3.5 লিটার জল খাওয়াটা খুব দরকার। যদি কেউ এমনি জল না খেতে পারে, ডালের জল বা ডাবের জল, লেবুটা এই সময় খাওয়াটা দরকার নেই। ডালের জল হলো বা ডাবের জল হলো, বা এমনি পরিমাণ এমনি জল যেটা, সেটা 3 থেকে 3.5 লিটার অবশ্যই দরকার। ম্যাডাম, এবার আমরা একটু জানতে চাইবো যে কোন খাবারগুলো দুধের মান খারাপ করতে পারে কিংবা শিশুর স্বাস্থ্যের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে। প্রসেসড ফুড বা ডিপ ফ্রাইড ফুড এগুলো, বা বাইরের যে কোনো বেশি তেলে ভাজা খাবার, সেগুলো অ্যাভয়েড করাই ভালো এই সময়। আর যদি কারোর হ্যাবিট থাকে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার বা অ্যালকোহলের যদি হ্যাবিট থাকে বা ধূমপান করার যদি হ্যাবিট থাকে, সেগুলো সেগুলো যদি রেগুলারভাবে এই সময় নেওয়া হয় তাহলে বাচ্চার শরীরের ওপরে ক্ষতি হতে পারে। তো সেজন্য চেষ্টা করা উচিত এগুলোকে একটু অ্যাভয়েড করা। মাত্রাতিরিক্ত চা বা কফি এই সময় না নেওয়াটাই ভালো। যদি কারোর অভ্যেস থাকে সারাদিনে অল্প পরিমাণে নিতে পারে, কিন্তু মাত্রাতিরিক্ত চা বা কফি এই সময় নেওয়াটা উচিত নয়। ম্যাডাম, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আয়রন, ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর ঘাটতি এই সময়টায় কতটা একটা জটিলতা তৈরি করতে পারে মায়ের জন্য এবং শিশুর জন্য। এই সময়ে তো মায়ের ঘাটতি ঘটতে পারে ক্যালসিয়াম বা আয়রন বা ফলিক অ্যাসিডের। তো সেজন্য এই টাইমটাতে ডক্টর অলরেডি প্রেসক্রাইব করে থাকেন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট আর ফলিক অ্যাসিড, আয়রন। তো সেইগুলো অবশ্যই নেওয়া উচিত। যতদিন না অ্যাজ পার ডক্টর অ্যাডভাইসড এটা নেওয়া উচিত। এবং খাবারের মাধ্যমে, যেমন আয়রন রিচ খাবার, যেমন ফ্রুটসের মধ্যে পমিগ্রেনেট বা কুলেখাড়া শাক বা বিটরুট, যে উইন্টারে যেগুলো অ্যাভেলেবেল থাকে, তো এগুলো নিলে আয়রনের ডেফিসিয়েন্সিটা অনেকটাই ঠিক করা যায়। এবং ক্যালসিয়ামের জন্য মিল্ক প্রোডাক্টস বা সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নেওয়া যেতে পারে। আরেকটা প্রশ্ন একটু করি, যেসব মায়েরা আমিষ খান না, নিরামিষাশী, সেই সব ভেজিটেরিয়ান মায়েদের জন্য, তাদের জন্য কি ধরনের ডায়েট আপনারা মূলত প্রেসক্রাইব করে থাকেন? প্রোটিন রিচ তো আমি বললামই যে প্রোটিন রিচ হতে হবে এবং অ্যাডিকুয়েট ব্যালেন্স ডায়েট হতে হবে বেসিক্যালি। তো সেক্ষেত্রে মাছ, মাংস, ডিম ছাড়া যেগুলোতে প্রোটিন আছে সেটা হচ্ছে যেমন ডাল, ডালের মধ্যে যে কোনো মুসুর ডাল বা ছোলার ডাল, যে কোনো ডাল, বা হচ্ছে সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তাছাড়া হচ্ছে মিল্ক বা দই, ছানা, পনির বা আমন্ড বা পাম্পকিন সিডস, চিয়া সিডস, ফ্লেক্স সিডস, এগুলো নেওয়া যেতে পারে। যারা মাছ, মাংস, ডিম খেতে পারছেন না তাদের জন্য এটা অনেকটাই আয়রন বা প্রোটিনের ঘাটতি দূর করতে হেল্প করে। এখানে ম্যাডাম অনেক মাই জানতে চান, যারা বিশেষত ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, সেই ব্রেস্ট ফিডিং চলাকালীন ওজনটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কারণ ওজনটা অনেকে বেড়ে যায় বলে অনেকে অভিযোগ করেন। সেটা নিয়ন্ত্রণের জন্য ডায়েট তাহলে কি হওয়া উচিত? ফার্স্টেই আমি বললাম যে খাবারটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের যদি ওজন কমানোর দিকে আমরা যাই, ফার্স্ট 1-2 মাস তো খাবারের রেস্ট্রিকশনস করাই যায় না, এবং করাটা উচিতও নয়। যেটা পরিমাণ মতন খাবার খেতেই হবে, আদারওয়াইজ মিল্ক সিক্রেশনে প্রবলেম হতে পারে। কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে ওয়েট লসটা গ্র্যাজুয়ালি করাতে হবে এবং ভীষণ সেফলি করতে হবে, এবং ফোকাস রাখতে হবে যে ম্যাটারনাল হেলথে যেন তার কোনো এফেক্ট না পড়ে, এবং বাচ্চার জন্য যে মিল্ক সিক্রেশন যেটা দরকার সেটাতে যেন কোনো এফেক্ট না পড়ে।
তো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা গ্র্যাজুয়ালি করাতে হবে এবং খুব প্ল্যান্ডভাবে করতে হবে। আপনি কি তাহলে ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য আলাদা কোনো সাপ্লিমেন্ট নেওয়ার কথা বলবেন? কারণ অনেক সময় অনেকে বিভিন্ন সমস্যায় ভোগেন, অনেক ঘাটতি দেখা যায় শরীরে নানা রকম। তো সেটার জন্য কি সাপ্লিমেন্ট প্রয়োজন বলে মনে হয় এই সময় কোনো বিশেষ? সাপ্লিমেন্ট আমি আগেই বললাম যে ক্যালসিয়াম, ভিটামিন ডি, আয়রন, ফলিক অ্যাসিড, এইটা সাপ্লিমেন্ট ডক্টর অলরেডি দিয়ে থাকেন। এই সাপ্লিমেন্টটা যতক্ষণ ডক্টর অ্যাডভাইস করে সেটা সেই রুল ফলো করা দরকার এবং খাওয়া উচিত। তাছাড়া কোনো সাপ্লিমেন্ট নেওয়ার দরকার নেই। বাড়ির হোমমেড খাবার সঠিক টাইমে সঠিক পরিমাণে খাওয়াটাই ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি বলছেন যে বাড়ির হোমমেড খাবার, সেখানে সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার বা গ্রামের মহিলারা তারা এই সময়টায় একেবারে ঘরোয়া বা কম খরচে কি ধরনের পুষ্টিকর ডায়েট মেনে চলবেন? আপনার পরামর্শ। বাড়ির খাবার যেমন ভাত ডাল, বা যারা খিচুড়ি, খুব হাই রিচ সোর্স অফ প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট। তো যারা ধরুন বাইরের খুব লিমিটেড ইয়ের মধ্যে খেতে চাইছেন, তো সেক্ষেত্রে খিচুড়ির মধ্যে সব বিভিন্ন রকম সিজনাল সবজি দেওয়া, বা যদি ডিম বা মাংস, চিকেন, মাটন না খাওয়াই বেটার এই সময়। চিকেন, মাছ, সেইগুলো যদি নেওয়া যেতে পারে। এবং হচ্ছে চিড়ে খাওয়া বা সাবু, যেটা আগেই বললাম, সাবু, চিড়ে, এগুলো খুব উপকার এবং ওজনটাকেও কন্ট্রোল করতে হেল্প করে। বাট সঠিক পরিমাণে খেতে হবে এবং সঠিক টাইমে খেতে হবে। একজন ব্রেস্ট ফিডিং মায়ের সঠিক ডায়েট শুধু তার নিজের শারীরিক সুস্থতা নয়, তার শিশুর সুস্থতা এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই ম্যাডাম এতক্ষণ ধরে আলোচনা করলেন যে আপনারা একেবারে ঘরোয়া উপায়ে, ঘরোয়া খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কীভাবে নিজের শরীরের পুষ্টি বজায় রাখবেন, দুধের গুণগত মান এবং পরিমাণ বাড়বে, শিশুও সুস্থ থাকবে। কাজেই এই ঘরোয়া ডায়েটগুলো বা এই উপায়গুলো, পদ্ধতিগুলো আপনারা মেনে চলুন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব, নিশ্চয়ই করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সন্তানকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।